বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা সাক্ষ্য আইনের কিছু অনেকে এসএমএস করছেন যে সাক্ষ্য আইন সম্পর্কে কিছু কথা বলার জন্য। সাক্ষ্য আইনের মোটামুটি আমরা আলোচনা উপস্থাপন করা শুরু করেছি। তো এখানে যে সাক্ষ্য আইনের যে ধারাগুলো, আমি প্রত্যেকটি ধারার উদাহরণ, মেন বই যে উদাহরণগুলো রয়েছে, এবং আমরা মোটামুটি এই প্রত্যেকটি ধারার উদাহরণ দিয়ে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনার বুঝতে সহজ হয়। তাহলে এখানে আমরা যে সাক্ষ্য আইন অর্থাৎ 1872 সালের আইন খুবই গুরুত্বপূর্ণ। এই আইনটি আসলে বেশি বেশি রিডিং পড়তে হবে, উদাহরণগুলো বেশি বেশি পড়ে, তাহলে আপনারা মোটামুটি আত্মস্থ করতে পারবেন। এখানে যে ধারাগুলো আমি চেষ্টা করব প্রত্যেকটি ধারা থেকে উদাহরণ তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা উপস্থাপন করব। এখানে অর্থাৎ এখানে যে অধ্যায়গুলো রয়েছে খুবই মোটামুটি সহজ এবং কঠিন দুইটি মিলেই। তো এখানে যারা বেশি বেশি পড়াশোনা করবেন, বেশি বেশি লিখবেন, তাহলে মোটামুটি ধারাগুলো সহজ হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে ধারাগুলো অর্থাৎ এখানে যে পর্বগুলো মোটামুটি কিছু কিছু বিষয় সেগুলো অবশ্যই আমাদের সহজভাবে আমাদের নিতে হবে। এখানে সাক্ষ্য আইনের আমরা প্রথমেই আমরা জানি যে প্রথমে যে সংজ্ঞাগত যে বিষয়গুলো রয়েছে, সাক্ষ্য কী, বিচার্য বিষয় কী, প্রাসঙ্গিক বিষয় কী, তারপর হচ্ছে বিষয় কী, এই বিষয়গুলো, এবং প্রমাণিত কী, অপ্রমাণিত কী, তারপর হচ্ছে দলিল, এই বিষয়গুলো মোটামুটি আমরা পাবো। তো এখানে আমরা প্রথমে খেয়াল করি যে সাক্ষ্য আইনের যে 3 ধারা আমরা মোটামুটি যে বিষয়গুলো নিয়েছি আমরা খুব আলোচনা করব সাক্ষ্য থেকে শুরু করে। তাহলে আমরা প্রথমে দেখতেছি যে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ এখানে সাক্ষ্য আইনের এই 3 ধারায় এই কথাগুলো বলা রয়েছে। আমরা এগুলো মোটামুটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এরপর আমরা খেয়াল করি অনুমান। এখানে অনুমান 4 ধারায় যে অনুমানের কথা বলা হচ্ছে, অনুমান করবে, অনুমান করিবে, অনুমান করিতে পারে, চূড়ান্ত অনুমান, এরকম অর্থাৎ 4 ধারায় বলা রয়েছে। আমরা এগুলো মোটামুটি উপস্থাপন করব। আইনের অনুমান বা ঘটনার অনুমান, এই ধরনের কথাবার্তা আমরা মোটামুটি উপস্থাপন করব। তারপর দেখি যে যেসব ঘটনা একই কাজের অংশ, এখানে যেসব ঘটনা একই কাজের অংশ, এখানেও আমরা এটা 6 ধারায় পাবো। এগুলো আমরা উদাহরণ দিয়ে উপস্থাপন করব। উপলক্ষ, কারণ, পরিণাম, এখন আমরা এই 7 ধারায় পাবো। এগুলো আমরা শর্টে আমরা আপনাদের উপস্থাপন করছি যে এগুলো বুঝে রাখার জন্য, যে উপলক্ষ, কারণ, পরিণাম। আর প্রস্তুতি, আমরা জানি প্রস্তুতি 8 ধারা। ব্যাখ্যা বিশ্লেষণ যদি যে রয়েছে, এখানে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে 9 ধারা। আর অজুহাত রয়েছে, এখানে অজুহাত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু সাক্ষ্য আইনের 11 ধারা, অর্থাৎ এখানে অজুহাত রয়েছে যে এলিবাই আমরা যেটা বলি, যে এখানে অজুহাত 2 ধরনের হতে, পূর্ণাঙ্গ অজুহাত, অপূর্ণাঙ্গ অজুহাত, এই ধরনের আমরা মোটামুটি উদাহরণ উপস্থাপন করব। ক্ষতিপূর্ণ মামলায় যে সকল বিষয়, অর্থাৎ এখানে ক্ষতিপূর্ণ মামলায় বলা হচ্ছে যে ক্ষতিপূর্ণ মামলা যে সকল ক্ষতিপূর্ণ মামলায় পূরণের যে সকল নির্ণয় প্রাসঙ্গিক হিসেবে গ্রহণযোগ্য হয়, সেগুলো আমরা মোটা আলোচনা করব। অধিকার বা প্রথা, এখানে 13 অধিকার বা প্রথা, এই ধরনের যে কথাবার্তা রয়েছে, আমরা এগুলো উদাহরণের মাধ্যমে আমরা উপস্থাপন করব। এরপর আমরা খেয়াল করি যে মনের বা দেহের, আমরা এগুলো খুব শর্টেই আমরা খুব বোঝার জন্য যে 14 ধারায় মনের বা দেহের কীভাবে প্রাসঙ্গিক হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি, এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, আমরা ওগুলো মোটার উদাহরণ আপনারা উপস্থাপন করব। দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি আমরা জানি 23 ধারা। পুলিশের নিকট স্বীকারোক্তি অবশ্যই 25, যে পুলিশের নিকট স্বীকারোক্তি কখনো মূল্য নেই, এবং যদি সেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হয় সেটা হচ্ছে 26 ধারা। এরপর আমরা আসামির নিকট যদি প্রাপ্ত তথ্য পাওয়া যায়, সেটা আমরা জানি 27 ধারা। গোপনীয়তা প্রতিশ্রুতি দিয়েও যদি সে স্বীকারোক্তি করা হয়, সেটা প্রতিশ্রুতির মাধ্যমে, সেটা কি হবে 29 ধারা। এরপর আমরা কি মৃত্যুকালীন জবানবন্দি, এই ক্ষেত্রে 32-1 আমরা জানি। পূর্বের জবানবন্দি যদি আমরা খেয়াল করি বা একটু মনে রাখি, এটা হচ্ছে 33 ধারা। আমরা যদি পূর্বের জবানবন্দি যদি আদালতে গ্রহণযোগ্য, এক্ষেত্রে 33 ধারা সেটা গ্রহণযোগ্য হবে। হিসাবের খাতা, এটা আমরা খেয়াল করি অবশ্যই 34। আরেকটি বিষয় হচ্ছে যে এজাহারের ক্ষেত্রে আমরা খেয়াল করব 35। ঘটনাস্থলের ম্যাপ 36। প্রকাশিত সাধারণ জ্ঞাতব্য যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা 37। অর্থাৎ এই ঘটনাস্থলের ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যখন পিও ভিজিট করি, ওই পিও ভিজিটগুলো আমরা তাৎক্ষণিক যে আমরা খসড়া মানচিত্র, সেই ক্ষেত্রে 36 ধারা আমরা খেয়াল করি। আইন গ্রন্থ প্রণেতা, এই ক্ষেত্রেও বলা রয়েছে 38 ধারা। এবং দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট, যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার ক্ষেত্রে সে পূর্ববর্তী মামলার রায় সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 40। বিশেষজ্ঞ আমরা জানি 45, এবং হস্তাক্ষর 47 ধারা। আমরা হস্তাক্ষর যে ফিঙ্গারপ্রিন্ট বা এক্সপার্ট যারা, তারা যদি কোনো মতামত দিয়ে থাকে। আত্মীয়তা যদি আত্মীয়তার সম্পর্ক যদি হয়, এটাও খুবই আমরা উদাহরণ মতো উপস্থাপন করব 50।
মতবাদের হেতু এটা আমরা জানি 51, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে যে চরিত্র অপ্রাসঙ্গিক এই ক্ষেত্রে আমরা 52, আর ফৌজদারি মামলার পূর্ববর্তী চরিত্র আমরা জানি সচ্চরিত্র কি 53। বিচারকের দৃষ্টি অর্থাৎ এখানে বিচারকের যে সকল দৃষ্টি গোচরীভূত হওয়া সম্ভব, অর্থাৎ যেটা আমরা সিদ্ধান্ত আমরা মনে করি যেটা কি হবে সেটা 56 দ্বারাই ক্লিয়ার করে দেবো আমরা। সাক্ষ্য আইনের স্বীকৃত, এটাও প্রমাণ করার প্রয়োজন নেই, এটা হলো 58 দ্বারা দেখা যাচ্ছে। শ্রুত সাক্ষ্য অর্থাৎ যেটা শোনা সাক্ষ্য, এই ক্ষেত্রে আমরা 59 দ্বারা আমরা উপস্থাপন করব। মৌখিক সাক্ষ্য আমরা জানি যে প্রত্যক্ষ হতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এই মৌখিক সাক্ষ্যটা। আর মাধ্যমিক সাক্ষ্য অবশ্যই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে 62 দ্বারা। তাহলে আমরা এখানে মোটামুটি যে অর্থাৎ যে সূচিগুলো অর্থাৎ এখানে যে প্রাথমিক পর্যায়গুলো এই শব্দগুলো অর্থাৎ এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমরা দ্বিতীয়বার মোটামুটি আরও যে 166 পর্যন্ত আমরা ক্লিয়ার করে দেব। তো আমরা মোটামুটি এখানে যে উপস্থাপনগুলো অর্থাৎ যে বিষয়গুলো রয়েছে আমরা এগুলো উদাহরণের মধ্যে আপনার সামনে উপস্থাপন করব। তাহলে আমরা সেই সাথে থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।